এই শীতকালে সারা রাত কীর্তনের একটা ব্যবস্থা, সারা রাত কোথাও কোথাও কীর্তন শুরু হয়েছে। ওইটা এত অনেকটা চুঙ্গা লাগে, এই কীর্তনটা যেমন এমনভাবে বাজানো হয়, তাই সেখানে মানে এখনো পরীক্ষা চলছে, কোথাও যেমন খয়ে পরীক্ষা চলতেছে, ওই সমস্ত মানে সারা রাত কীর্তনের জন্য অনেকে পড়াশোনার সমস্যা হচ্ছে। আর দ্বিতীয়ত হইল গ্রাম অঞ্চলে, শহর এলাকার মধ্যে গ্রাম অঞ্চলে আজকাল সুপারস্টার অর্কেস্ট্রার নামে সারা রাত ডিজে বাজে, সেখানে নাচ গান এই হচ্ছে। পুলিশ প্রশাসনকে বললেও তারাও সেরকম কোনো করছে না। আমি কিছুদিন আগে খয়ে থানাতে আমি এসপিকে ফোন করেছিলাম যে আমার খয় 150 এলাকাতে এরকম একটা হচ্ছে, আপনি একটু বন্ধ করুন। ওনারা ফিরে আসছে, কিছু করেন। আর এই যে সুপারস্টার, এই যে অর্কেস্ট্রা, এটার নামে ওইখানে জুয়া খেলা হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না। আমি এখানে একটা ছোট্ট একটা তুলে ধরবো যে আমাদের মাননীয় মন্ত্রী, আমার কাকা, যে ওনার কেন্দ্রে অবিচরণ এলাকায় একটা ভূমিস্থান এখানে একটা মেলা হচ্ছে। আগে সেখানে মেলা একদিনে হতো, আজকাল এখানে 7 দিনে মেলা হচ্ছে। সারা রাত এখানে ডিজে বাজানো হয়, এখানে সুপারস্টার নাচানো হয় এবং সেখানে জুয়া খেলা হয়। সুতরাং আমি অনুরোধ করব এগুলি বন্ধ করার জন্য যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয় পুলিশ প্রশাসন থেকে। এই বিষয়ে সরকারের তরফ থেকে একটা কড়া মানে বার্তা দেওয়া হয়। ধন্যবাদ। State police empowerment women, yes, 33% already. 8 June 2022 Gazette Commission also kept the notification of dated 19 December 18 prescribing 10% reservation police post for women at all levels in respect to direct recruitment is hereby repealed. আমি লেখ করলে আপনি আপনার ডক্টরকে দিয়ে সার্টিফিকেট ঠিক আছে করে দিন। আরে প্লিজ 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 আপনি তো গেদার পারমিশন ঠিক আছে। what is the announcement? There is 1% reservation in all posts, all departments. The Tripura State Policy for Empowerment of Women 2022 has been formulated to lay down a comprehensive framework for empowerment of women in the state. To achieve this goal, it has been decided by the government for providing 33% horizontal reservation in all state government jobs in future vacancies. Are you happy now? Like it is gazette organization. Now the police, आपने ये कौन ना? सब पुलिस हमारे जाए. Okay. Reverse करो. सर, এখন আমি reverse करो. মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভয়ঙ্কর শব্দ দূষণ ঠেকাতে রাজ্যে সমস্ত ধরনের অনুষ্ঠানে ডিজে, ডিস্ক জকি, সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জনস্বার্থে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজনীয়তা সম্পর্কে মাননীয় সদস্য সুমন্তদের এই বিশেষ দৃষ্টি আকর্ষণে নোটিশ আসছে। স্যার, ডিজে মানে হলো ডিস্ক জকি, অর্থাৎ যারা ডিজিটাল মিউজিক প্লে করে। ডিজে সাধারণত 3 ধরনের হয়: রেডিও ডিজে, রেডিওর মাধ্যমে গান মিউজিক প্লে করা, বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে গল্প করা। আরেকটা হচ্ছে ক্লাব ডিজে, নাইট ক্লাব এবং এই জাতীয় বিভিন্ন জায়গার সঙ্গীত ব্যবস্থা করা। আরেকটা হলো মোবাইল ডিজে, বিভিন্ন বিয়ে বাড়ি, ধর্মীয় অনুষ্ঠান ও বিনোদনমূলক অনুষ্ঠানে সঙ্গীত ব্যবস্থা করা। আমাদের রাজ্যে চলমান গাড়িতে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দবর্ধক সাউন্ড বক্স ব্যবহার করা হয়, যা থেকে শব্দ দূষণ হতে পারে। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক পরিবেশ সুরক্ষা আইন 1986 2, 6 ও 25 ধারা করে শব্দ দূষণ বিধিমালা 2000 প্রণয়ন করে। এই বিধিমালা অনুসারে লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, অন্যান্য সাউন্ড সিস্টেম প্রডিউসিং ইনস্ট্রুমেন্ট ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত বিধি মেনে চলতে হবে।
সিস্টেম ইত্যাদি ব্যবহার করা যাবে না। আমাদের রাজ্যে এইচডিপি লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং শব্দবর্ধক যন্ত্র এবং অন্যান্য বাদ্যযন্ত্র রাত্রিকালীন সময় রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত মুক্ত স্থানে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আবদ্ধ স্থান যেমন প্রেক্ষাগৃহ, সভাকক্ষ ইত্যাদি স্থানে এবং আপৎকালীন পরিস্থিতিতে রাত্রিকালীন সময়ে উক্ত যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। রাজ্য সরকার সাংস্কৃতিক, ধর্মীয় এবং বিশেষ উৎসব দিনগুলিতে রাত্রিকালীন সময় লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহারের সময়সীমা রাত্র 10টা থেকে 12টা পর্যন্ত বছরে 15 দিনের জন্য বর্ধিত করতে পারে। শব্দ দূষণমালা 2003-এর অনুসারে ধারা অনুসারে রাজ্য সরকার ত্রিপুরার বিভিন্ন স্থানকে ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল ও সাইলেন্ট জোন এই 4 ভাগে শ্রেণীবদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে। শব্দ দূষণমালা 2002-এর সি ধারা অনুসারে রাজ্য সরকার প্রতিটি মহকুমা পুলিশ আধিকারিকগণকে সংশ্লিষ্ট মহকুমার জন্য লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম সহ অন্যান্য শব্দ দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট মহকুমা পুলিশ আধিকারিকগণ ওনার দায়িত্ব ক্ষেত্রে লাউড স্পিকার ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার অনুমতি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। মাননীয় ত্রিপুরা হাইকোর্টের আদেশ অনুসারে প্রতিটি জেলার জেলাশাসক জেলার দায়িত্বরত আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন এবং উক্ত কমিটি সংশ্লিষ্ট জেলাতে শব্দ দূষণ বিধিমালা এবং বাস্তবায়নের পুনর্মূল্যায়ন করে। মাননীয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অরিজিনাল অ্যাপ্লিকেশন নম্বর 3/10/17 তারিখে আদেশ অনুসারে ত্রিপুরা রাজ্য সরকার সমস্ত ধরনের সাউন্ড সিস্টেম, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে সাউন্ড লিমিটার ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই উদ্দেশ্যে পত্রিকা, বিজ্ঞাপন ও ষষ্ঠ অপারেটরদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকার 30/10/18 তারিখে শ্যামলে শব্দ যেহেতু পেয়ে যাবে, আমি এত ডিটেলস যাচ্ছি না, শব্দ বা ইস্যুগুলোদের উদ্দেশ্য বিজয়াবলী অন্যান্য অনুষ্ঠানে শব্দবাজির ব্যবহার নিষিদ্ধ করেছে। মানবদেহ দেহে শব্দ দূষণের সম্ভাব্য কুপ্রভাবগুলির অন্যতম হল উচ্চ রক্তচাপ, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত, তাছাড়া শব্দ শব্দ দূষণ বন্য জীবনের জীবন ও প্রজননের ব্যাঘাত ঘটায়। সামগ্রিকভাবে এর প্রভাব সুদূরপ্রসারী, হার্ট ডিজিজ, গর্ভবতী মহিলা এসব বিষয় আছে। সম্প্রতি 13 ডিসেম্বর 2023 মধ্যপ্রদেশের রাজ্য সরকার বিভিন্ন ধর্মীয় স্থান এবং অন্যান্য স্থানে লাউড স্পিকার, ডিজে, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইত্যাদি অবৈধভাবে ব্যবহারের একটা নির্দেশিকা জারি করেছে। তো এটা হলো এই ব্যবস্থা বর্তমানে রয়েছে। এটা আমি হাউজের অবগতির জন্য এবং মাননীয় সদস্য আমি নিজে একজন সঙ্গীতপ্রেমী মানুষ, তাই উৎসব অনুষ্ঠানে সঙ্গীতের মার্জিত এবং শ্রুতিমধুর ব্যবহারের সমর্থক আমি। কিন্তু বর্তমানে আমাদের চারিপাশে সামাজিক অনুষ্ঠানে সঙ্গীতের নামে পাশ্চাত্য সংস্কৃতির প্রাধান্য বৃদ্ধি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বিকৃত করছে। ডিজে সাউন্ডের বিকট শব্দে হাসপাতাল, বৃদ্ধাশ্রম সহ গৃহে থাকা অসুস্থ বয়োজ্যেষ্ঠ নাগরিকরা চরম মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছে। শ্রবণ শক্তির ক্ষতি হয়। ডিজে সাউন্ড সিস্টেমের উচ্চমাত্রা শ্রবণকারী আশেপাশে নাগরিকদের শ্রবণ শক্তি ক্ষতি করতে পারে। স্ট্রেস ও উদ্বেগ বাড়ে, ঘুমের ব্যাঘাত ঘটে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, পশু পাখিদের সমস্যা হয়। উচ্চস্বরে ডিজের ব্যবহারে গৃহপালিত পশু পাখি সহ রাস্তাঘাটের বাজারের পশু পাখিরাও ভীষণ বিতসন্তুষ্ট হয়ে পড়ে। বায়ু শব্দ দূষণ হয়। চরম পর্যায়ে শব্দ দূষণের পাশাপাশি ডিজে সাউন্ড সিস্টেম চলাতে ব্যবহৃত জেনারেটরের কালো ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে। আমি মনে করি আমাদের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আধুনিকতার নামে পাশ্চাত্য সভ্যতার বারবার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমি ডিজে সাউন্ডের অত্যাধিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা অথবা বিধিনিষেধ জারি করার প্রস্তাব রাখছি। ধন্যবাদ। এটা নির্দেশিকাগুলো আছে, এটার উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রয়োজন, সেখানে আছে বিভিন্ন জায়গায়, এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়টাতে একটু কঠোর হওয়ার জন্য আমি আমার এই বিষয়টার উপরে আমার সংবেদনী সেখানে মধ্যে দিয়েছি। সদস্য সুশান্ত দেব যে বিষয়টি আজকে অনেকের মাধ্যমে এনেছেন, যে পলিউশন, যে সাউন্ড পলিউশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই
সাউন্ড পলিউশন আমরা বিশেষ করে আগরতলা এরিয়াতে যারা বসবাস করে তারা সবাই সাক্ষী আছেন যে কোনো পূজা বন্ধ হলে করে ক্লাবে অথবা বাড়ি করে পুজো বিসর্জন দেওয়ার সময় আমরা দেখি রাস্তাঘাটে যেভাবে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়। আমি MLA হোস্টেলে থাকার আগে আমি রবীন্দ্রপল্লীতে যখন থাকতাম তখন ওখান দিয়ে কোনো মূর্তি বিসর্জন দিতে আসলে পরে যেভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয় ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ইভেন মাটি পর্যন্ত হয়। তাহলে এখানে আমাদের স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আছে আমরা সবাই জানি, কিন্তু স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এখন কি করছে ওরা, এবং আমরা কমপ্লেন দিলে পরে এই পলিউশন কন্ট্রোল বোর্ডের কাজ কি এবং আমাদের স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন সাব ডিভিশন লেভেলতে পলিউশন কন্ট্রোল বোর্ড কে দেখাশোনা করে। আমরা গ্রামে গঞ্জেও দেখি পরীক্ষার সময় অনেক সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, অর্কেস্ট্রা চালু করা হয়, মেলা করা হয়। তো ওইখানে পারমিশনের জন্য যে সাউন্ড সিস্টেমের যে ব্যবহার করার জন্য যাকে পারমিশন চাওয়া হয়, আমরা জানি সাব ডিভিশনাল লেভেলে আমরা SDPO মহোদয়কে সাহেবকে আমরা পারমিশনের জন্য আমরা দরখাস্ত লিখি, উনিও তো বাধ্য হয়ে পারমিশন দিতে হচ্ছে। কিন্তু যদি আমরা সঠিকভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যে সাউন্ডগুলি ব্যবহার করা হয়েছে সেটা যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে ওটা 10-15 ডাবল উচ্চ স্বরে ওই সাউন্ডগুলি ব্যবহার করা হয়। আমাদের সদস্য সুশান্তদেব যেটা যে বিষয়টি আজকে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করা হোক যাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং যাদের বাড়িতে রোগীরা আছেন তাদের কথা মাথায় রেখে এই ব্যবস্থাটা যাতে করা হয়। অত্যধিক মাত্রায় যে ডিজের ব্যবহার, এবং আমরা এই সময় লক্ষ্য করছি আমাদের রাজ্যে সামাজিক অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানেই সেখানে একটু অতিমাত্রায় ব্যবহার, বিশেষ করে রাস্তাঘাটে অনিয়ন্ত্রিতভাবে সেখানে এই ডিজের যে ব্যবহার হচ্ছে, এর ফলে বিশেষ করে যারা হার্টের পেশেন্ট, কিডনি পেশেন্ট, গর্ভবতী মায়েরা একটা প্রচণ্ড সমস্যায় পড়ে। বলে আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট যে অতি দ্রুত সেখানে এই অত্যধিক মাত্রায় যে ডিজের ব্যবহার সেটা নিষিদ্ধ করা হোক। আমি প্রস্তাবকে যখন আলোচনা করেছিলাম PSC মিটিংয়ে, তখন আমাদের সদস্য প্রস্তাব উঠেছিলেন এটার সম্বন্ধে একটা কড়া ব্যবস্থা। এটা দুইটা সাইড, একটা হলো অ্যাওয়ারনেস খুব ব্যাপকভাবে, আরেকটা সাইড হলো পুলিশের অ্যাকশন। একটা ছাড়া একটা চলবে না। তো পলিউশন কন্ট্রোল বোর্ড মানে যারা আছে তারা কিন্তু অ্যাকশন করবে, তারা করবে অ্যাওয়ারনেস করবে। তো এখানে দপ্তরের আধিকারিক বসে আছেন, ওনারা করছে, কিন্তু আমি বলবো আরো ব্যাপকভাবে যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরো বেশি করে যেন করা হয় এটা দেখবেন। আর পুলিশের আধিকারিক আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো যে এই ডিপিও বা পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে রিকোয়েস্ট করা হবে and for the provisions of the noise control rules এটা যেন স্ট্রিক্টলি এটা ফলো করা হয়, এটা যাতে ব্যবস্থা গ্রহণ করবে ওনাকে বলবো আমি। এবং আমরা সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে এই প্রথম আমি জানি কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার নতুন গভর্নমেন্ট চিফ মিনিস্টার 13 ডিসেম্বর 2023 উনি একটা খুব নতুন একটা বিল এনে ভালো একটা অ্যাকশন নিয়েছেন, এবং ওইখানের মধ্যে ওইটা আমরা হিন্দি ভার্সানটাকে ইংলিশ করিয়েছি আমাদের এখানে। ওইটাকে ফলো করি আইনটাকে আরো কঠিন করা যায় কিনা, মানে এটাকে করা যায় কিনা, মধ্যপ্রদেশের সবটা পড়িনি আমি, ওইটাকে ফলো করে কিছু করা যায় কিনা সেটা আমি দেখবো। আর আমার আঙ্কেল যেটা বলছিলেন এটা 100%
আমি তো খুব স্ট্রংলি পুলিশকে বলি, আমার এলাকা বলে যদিও পুলিশ দপ্তর আমার আছে না, কিন্তু ওইখানে কিন্তু আপনাদেরও ভূমিকা থাকতে হবে। এটা আমি বললাম না সরকারগুলা, তো এটা যেন এটা অনেক জায়গাতে হয়, এটা কোনো মতেই বরদাস্ত করা উচিত না। এবং অনেকের কিন্তু সমাজের অনেক মহিলারা এত মানে তাদের পয়সাগুলি সব নষ্ট করে, যারা এগুলি ইনভলভ হয় সব নষ্ট করে ফেলছে। তো এই বিষয়গুলি আজকে আলোচনা হয়েছে। আমি আধিকারিক পদে আছে, উনিও বলবেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার দপ্তর, উনি এই দপ্তর পরিচালনা করেন, আমি ওনার কাছে বলবো যে আমরা আরো ইয়ে করি। আসলে ঠিকই এটা সিরিয়াস কন্ডিশন, হ্যাঁ দুরকম আছে, একটা সিস্টেম আছে, ওইটা এরকম করা যায় কিনা আমি দেখেছি এখানে একটা তারা করেছে। According to Rule 3.1 and 4.1 of Noise Pollution Regulation Control Rules 2000 as amended, generally following the provision of the noise standards under the permissible maximum noise limit in decibels mentioned in the schedule for the rules. Use of maximum 0 to decibels of medium size should be allowed. Due permission of DJ and loudspeaker, it also loudspeaker must be taken from the competent level. এগুলি করা উচিত। তো সরকার নিশ্চয়ই আরো আজকে হওয়ায় আমরা আমাদের বলে দেওয়া হয়েছে, সেজন্য আমরা এই ব্যাপারটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। দুর্গা পূজা হচ্ছে 1 মাস 1.5 মাস হচ্ছে, আরেকটা পূজা আসলো, তারপরে হচ্ছে শুধু একটা দুটা থানা, প্রায় সমস্ত থানাগুলো, এবং যেটা জনগণের অভিযোগ হলো এই থানাগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যারা জুয়া বসায় এই সমস্ত সাংগঠিত করে আর সারা রাত করে এইভাবে গোটা যে আমাদের ইয়াং জেনারেশন এদের ভবিষ্যতে শেষ হচ্ছে। এই হাউস থেকে একটা ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নেই, এটা স্ট্রং মেসেজ যা হোম ডিপার্টমেন্টের কাছে, এগুলি বন্ধ হোক সবার সাথে। ডিপার্টমেন্টগুলি অ্যালার্ট থাকে, এই জন্য তথ্যগুলি কালেক্ট করলাম। আপনি যেটা বলেছেন এই ব্যাপারটা সব জায়গায় সব থানায় ইনভলভমেন্ট এগুলি বলা যাবে না, এটা কোথাও কোথাও হতে পারে, কিন্তু সেগুলি কিভাবে আরো শক্তভাবে মোকাবিলা করা যায় নিশ্চয়ই সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মাননীয় মন্ত্রী মহোদয়, হারাতে পারে এগুলো হচ্ছে, যেখানে সবকিছু নর্মাল থাকে কিছুদিন বন্ধ করার যদি উপায় হয়, বন্ধ করার বিল আনতে হবে, কারণ এখানে বিল আনতে ঘন্টা বাঁধে না। আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ধর্মনগর একটা বড় ইন্ডাস্ট্রি শহরের মাঝখানে, আশপাশ প্রতিবেশী অসুস্থ হয়ে যাচ্ছে বারবার। আমি টেলিফোনিক ডিসকাশন করেছি আপনার দপ্তরের সঙ্গে, যা একদিন বন্ধ রাখতে পারছে আমার চলে, যে সকাল থেকে রাত 7:30-8টা পর্যন্ত লোহার যন্ত্রপাতি কাটাকুটি হয়, মানুষ থাকতে পারে না, যে না ঠিক কিছু করে না। দেখবেন এগুলো সব জায়গায় মানুষের প্রবলেমগুলো ফেস করে। প্রশ্নটা উঠেছে আমরা তো এখানে কিভাবে ওনারশিপ দিতে হবে, আমরা যার যার এলাকার দায়িত্ব কিছুটা নিতে হবে, সবটা পাবে না, কিন্তু পুলিশের ব্যবস্থা করা হবে। সুতরাং আমাদেরও কিছু দায়িত্বটা যেন আমরা দায়বদ্ধ হই, সমাজের কাছে বিধ্বস্ত ভাবতে হবে, সরকারের দিশায় ভাবতে হবে। আমরা কেন চেষ্টা করি, কেন সরকার আসতে চাই? পলিটিক্স ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোসাইটাল রিফর্ম। সমাজ পরিবর্তনের জন্য আমরা সরকারে আসি, কারণ ইজ এ মিশন, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, এটা চিন্তা করতে হবে। পিকুলিয়ার স্যার একটা জিনিস 2018 সালের পর থেকে এই যে বিরোধী দলগুলি ত্রিপুরাতে, বিশেষ করে কংগ্রেস সিপিএমের অবস্থান কিন্তু এক জায়গায় থাকতেছে না, গিরগিটির মতো পাল্টাইতেছে এবং তারা বিশেষ করে রাজ্যে দীর্ঘ সময় ধরে শাসন ক্ষমতা যারা ছিল সিপিএম, তারা কিন্তু আপনাদের বলছি তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে নাই। তারা সমাজ মাধ্যমিক সমাজকে কাজে লাগিয়ে, সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে বিপ্লব চলার চেষ্টা করতে রয়েছে, বিভিন্ন প্রচলন অসত্য খবর ছড়ানো হচ্ছে। যদিও ভারতের মূল ভিত্তি জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা একদম তলানিতে, মানুষ তাদের সঙ্গে না থাকলেও তারা সুযোগের অপেক্ষা আছে, নানাভাবে তারা অস্থিরতা সৃষ্টি করছে।
আজকে এখানে যেতে লোক থাকলে ভালো হতো। গ্রোথ আপনি বুঝবেন, আমি তো সব বুঝাই। গ্রোথ, প্রগ্রেস, সাকসেস, তাদের ডেভেলপমেন্ট আমাদের ডেভেলপমেন্টের পার্থক্য অনেক জিনিস। If you increase your companies yearly turnover from 50 কোটি থেকে 100 কোটি, 100 কোটি থেকে 200 কোটি, 200 কোটি থেকে 500 কোটি, it is growth, not success. Definition of growth is increasing in materialistic possessions in always, it is called growth. But that growth is added by ethics, means discipline, means honesty, means norms, it is called progress. তাদেরটা ছিল অন্যদের। আমাদের থাকতে হবে কি? ডিসিপ্লিন থাকতে হবে, আমাদের কি অনেস্টি থাকতে হয়, আমাদের কি নরমস থাকতে হয়। অর্থাৎ তাদের সময় ছিল কোনোরকম নিয়ম নীতি, নীতি আদর্শ কিছু ছিল না। সো গ্রোথ প্লাস এথিক্স ইজ প্রগ্রেস, এটা তো আমরা খুশি না। আমাদের ছিল সাকসেস। হোয়াট ইজ সাকসেস? গ্রোথ, এথিক্স এন্ড প্রগ্রেস, humanity, morality and spirituality is called success. মানবতা থাকতে হবে, হিউম্যানিটি থাকতে হবে, এবং মরালিটি থাকতে হবে, স্পিরিচুয়ালিটি থাকতে হবে, আধ্যাত্মিকতা থাকতে হবে, তাই হবে সাকসেস। স্যার আপনি জানেন কমপ্লিট ডেভেলপমেন্টের জন্য থ্রি এজেস ইন ইউর লাইফ দরকার। ওয়ান ইজ হ্যান্ড, সেকেন্ড ইজ হেড, third is heart. First is your hand, but when only the hand is working, this is the life. Second is head. When the hand and head they work together, it becomes skill. Third is heart. When the hand, head, heart, all three works together, it becomes art. And make every act of your life in art. Put your heart fully into it. This is essence. এটা হলো নির্যাস। স্যার আফটার ইন্ডিপেন্ডেন্স অনেকে বলে না মার্কসিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম। আফটার ইন্ডিপেন্ডেন্স the political leadership of the country neglected the original Indian indigenous ideological path triggered by Lala Lajpat Rai, Bal Gangadhar Tilak, Bipin Chandra Pal, Sri Aurobindo and Mahatma Gandhi. এরা হচ্ছে আসল তাদের কথা ভুলে গেল, স্বাধীনতার পরেই ব্যবহার করে দিল, বিশেষ করে কংগ্রেস তাদের নীতি আদর্শ থেকে সম্পূর্ণ সরে গেল। দেশের স্বাধীনতা লাভের পর তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, কমিউনিজম, সাম্যবাদ, সেকুলারিজম, বিভিন্ন পাশ্চাত্যবাদী ভাবনাকে ভারতের মাটিতে প্রয়োগ করার মনোযোগ দিচ্ছে। একবারও কিন্তু ভারতীয়তা ছিল না। এবং এটা জানেন মতাদর্শের সঙ্গে ভারতের সামাজিক অবস্থা এবং ব্যবস্থা পরিস্থিতির কোনো সম্পর্ক ছিল না। বিজাতীয় মতাদর্শ ভারতে আমদানি করার মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সভ্যতা, প্রাচীন যে সভ্যতা, সংস্কৃতির ধ্বংস করা। আজকে সকালে একটা সুশান্তদের পাশ্চাত্য সংস্কৃতিকে আমদানি করেছে, সেটা ছিল, এটা আমাদের উচিত ছিল না। আমাদের দেশ স্বামী বলছে আমার একাডেমি আছে, বিদেশিরা কিছু ভালো করতে পারে, কিন্তু আমাদের জন্য বিষ হতে পারে। তাদের ভালো দেওয়ার জন্য আমার রাজ্যের দেশের মানুষের সাথে এটা খাপ খায়নি। স্যার স্বাধীনতা পরবর্তীকালে রাজনৈতিক নেতা কেউ কেউ পুঁজিবাদ, পরিবার করতে সাধনা করে চিরাজীব রাষ্ট্র ভাবনাকে নষ্ট করতে তৎপর হয়েছেন, আবার কেউ কেউ সমাজতন্ত্র, সাম্যবাদ, বিদেশি সমাজ ভাবনার রূপ দেখে আমাদের দেশের সহজ সরল মানুষকে, তাদের ভাবনাকে বিনষ্ট করছেন। মজার বিষয় হল রাষ্ট্রের শোষণ যন্ত্র প্রচার করতেন তারাই রাষ্ট্রের মধ্যে দখল করার জন্য রাজনৈতিক সন্ত্রাসের জন্ম দিয়েছে আমাদের দেশে। রামরাজ্য কথাটি প্রচার এনেছিলেন কে? আমাদের দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী। রামরাজ্য বলতে গান্ধীজি এমন এক রাষ্ট্র ব্যবস্থা বদল চেয়েছিলেন যেখানে প্রতিটি মানুষের সর্বক্ষেত্রে সমান অধিকার থাকবে। আজকে যেমন
আমরা বলছি সরকার শাসন, ওইটাই আমরা চেয়েছি। এবং যারা গান্ধীজির জীবন এবং রাষ্ট্র দর্শন কিছুই জানেন না, বাংলা তো জানেই না, তারাই বিদেশ থেকে ধার করা সাম্যবাদ সমাজের কথা প্রচার করে গান্ধীজির ভাবনাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আজকাল কিছু সেকুলার, তথাকথিত সেকুলার কিছু পদভ্রষ্ট মানুষ ধর্মরাজ্য কথা থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস তৈরি করার অস্ত্র হিসাবে ব্যবহার করতে তৎপর হয়েছে। তারা জানেন না যে ধর্মরাজ্য প্রকৃতপক্ষে সমন্বয়িত মানবতার একটা অন্তঃস্থ। ধর্মরাজ্য কথাটি মানে হচ্ছে প্রকৃত আইনের শাসন, রুল অফ ল। আমার কথা আমাদের পিতার কথা। স্যার, কিছু ধূর্ত এবং চতুর রাজনৈতিক দল ব্যক্তি ধর্মরাজ্যের এই উদার বিজ্ঞানসম্মত আপনাকে গভীর এক ষড়যন্ত্র আবহে ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তাদের মূল উদ্দেশ্য ভোটের বাজার করাই ওদের উদ্দেশ্য। স্যার, আমরা দেশের কথা বলি, অতীতের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকার তাই দুইটা পথ বেছে নিয়েছে। এক, অন্তদয়, দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তি উন্নয়ন। দুই, সর্বদয়, সকলের জন্য উন্নয়ন। এই দুটি আদর্শকে পাতে করে আমাদের রাজ্য সরকার, দেশের সরকার কাজ করে চলছে এবং অর্থনৈতিক উন্নয়ন পরিমাণ তৈরি করেছে। এবং বিরোধীরা ভারতীয় সমাজ দর্শনে চতুর্পুরুষার্থ নীতি অস্বীকার করছে। এটা পুরানো বই যদি পড়েন দেখবেন, চতুর্পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে ন্যায়পরায়ণতা, অর্থ মানে সম্পদ, কাম মানে বাসনা চাহিদা, মোক্ষ মানে স্বাধীনতা বা মুক্তি। এই চারটি উপাদানের উপর ভিত্তি করেই সমাজের উন্নয়ন হয়। কিন্তু সুবিধাবাদী রাজনীতির ব্যাপারীরা ইন্ডিয়ান এই সমাজ, ভারতীয় সমাজ দর্শনের ভাবনাকে অবৈজ্ঞানিকভাবে হিন্দুত্ব বলে প্রচার করে নিয়ে এবং জনগণের বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছেন। বিচারের আদর্শের দালালি করে তাদের মূল উদ্দেশ্য। কে আবার প্রচার করছেন সাম্যবাদ সমাজতন্ত্র, কে আবার বিপ্লবী সমাজের কথা বলছেন, কেউ হচ্ছেন রাষ্ট্র শোষণের কথা, কেউ হচ্ছেন বন্ধুগণ প্রমাণভাবে ক্ষমতা উৎস। মূলত সাধারণ মানুষকে নানাভাবে ভাবনা ভাগ করে দিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করেছেন তাদের মূল উদ্দেশ্য। স্যার, মাননীয় গোপাল বাবু আছেন, সিনিয়র। সাম্প্রতিক সময় দেখা গেছে দেশের কয়েকটা রাজনৈতিক দলের সদস্যরা প্রকৃত দেশ সেবকদের একটা পবিত্র ধ্বনিকে নিয়ে বিদ্রোহ করছে। কি? ভারত মাতাকে জয়। তারা চীন, রাশিয়া, ইতালি, প্যালেস্টাইন, গাজা ইত্যাদি রাষ্ট্রগুলিকে বন্দনা করে, কিন্তু নিজের দেশ ভারতকে মাতৃজ্ঞানে সম্বন্ধ করতে তাদের আপত্তি প্রকাশ পায়। একজন বলছে, উনি প্রধানমন্ত্রী ভাব দেখছেন, উনি বলছেন ভারত মাতা কোন হ্যাঁ? বলছে ভারত মাতা কোন হ্যাঁ? অথচ আমাদের ভারতীয় সংস্কৃতির ভূমিকে মাতা যে দেখানো, আর সেই ভূমির সকল নাগরিক সেই ভূমির সন্তান। তাই আমাদের সে মাতৃশক্তির নন্দনা হয়ে আসছে। আজকে ভারত বাঁচার স্লোগান, আন্দোলন, ভারতীয় স্লোগান আকাশ কথা নোটিশ করলেও ভারত মাতাকে তারা অস্বীকার করে, ভারত মাতাকে জয় বলে মাতৃভূমি বন্দনা করতে তাদের আপত্তি প্রকাশ পায়। আমি আপনাকে বলব, রাহুল গান্ধী ছোট মানুষ, বয়স থাকলাম, আপনারা তো সিনিয়র যান, তারা বোঝাই গেল রাজনৈতিক ভ্রষ্টাচারে আতঙ্ক ডুবে যাওয়ার কিছু দল তার সদস্যরা বলে ভুলে গেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আনন্দমঠ পড়ছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে মাতৃভূমি বন্দনা করেছেন উচ্চকণ্ঠে। ভারত মাতার যে চিত্রটা কে এঁকেছে জানেন? রবীন্দ্রনাথের ঠাকুরের ভাইয়ের ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই ভারত মাতা কি থাকবে? গেরুয়া বসন। তাছাড়া এক হাতে ছিল বই, এক হাতে ধানের শীষ, এক হাতে শ্বেতবস্ত্র, এক হাতে রুদ্রাক্ষের মালা। সেই ভারত মাতা ছিল ভারতের বৈশ্বিকতা। স্বাধীনতা সংগ্রামীরা জনগণ করছিল, এই ভারত মাতাকে বুকে রেখে লড়াই করেছে। আজকে ওই লোকটাকে বাক্যকে বুঝিয়ে দিই, ইতিহাস বঙ্কিমচন্দ্র আনন্দমঠ পড়েনি, অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না, এগুলি ভাবতে হবে। স্যার, বেশিরভাগ রাজনৈতিক দল, সব না, today all political except few in India, the ideology background, বিশেষ করে সিপিএম দল
একদম দেরি হয়ে গেছে। তাদের কোনো তাদের বিজেপি রানিং ইটস অর্গানাইজেশন অন দি বেসিস অফ দি কোয়ান্টাম আইডিয়োলজি অফ কালচার ন্যাশনালিজম। বুঝতে হবে হোয়াট ইজ দ্য কালচার ন্যাশনালিজম, integral humanism and Panchonishta. The reflection is also being seen in the policy of the government. এগুলো সব কিছু আমরা এটা পাই। স্যার, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বলতো আরেক দেশের দাও, আমি নাম বলে দেশের বললাম না, এটা হতে পারে আমি জানি না। আবার এক দল বলতো আরেক দলকে এটা অমুক দেশের দাম, এরা বলতো দেশটাকে বিক্রি করে দিছে, আরেক দল বলতো এরা দেশটা বিক্রি করে দিছে। তা বুঝই তো এরা বুঝে ঘুমাইছে কেন? তো আজকে সেই রাজনৈতিক দলটিকে ভালো করে বুঝতে হবে, দেশের দালালগুলো অভিহিত করতো, সে বিশ্বের বিদেশের দালাল দলের সাথে এখন তারা এক মঞ্চে বসে নির্বাচন চলছে। স্যার, আমার দেশের ভারতবর্ষে বিজেপি একমাত্র রাজনীতি যারা মুক্তবন্ধু ঘোষণা করছে, ন্যাশনাল ইজ ফার্স্ট। এই অনুযায়ী প্রথমে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। এবং বিজেপি দল এই সর্বভূত সমাজের ভাব নিয়ে এগোচ্ছে। আগে বলতো এটা আমার বন্ধু রাষ্ট্র, এটা আমার শত্রু রাষ্ট্র। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র এরকম পলিসি চিন্তা করে না, এটা স্টাইল ছিল এরকম। আজকে সেখানে আমাদের স্লোগান কি? বসুন্ধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়। সুতরাং এই জন্যই আজকে বিশ্বগুরুর ভূমিকা প্রতিষ্ঠা হতে চলেছে দেশে, ভারতবর্ষ দেশের প্রধানমন্ত্রী আজকে সেই চিন্তা করছে। এবং ভারতের রাজনৈতিক দলের ইতিহাস পরিচালনা করে দেখবেন, কোথাও পরিবারতন্ত্র, কোথাও হাইকমান্ড, কোথাও পলিটিক্যাল গুরু, সমস্ত নীতি নির্ধারণ করতো। বৃহত্তর অংশের মানুষের তাদের অচ্যুত করে রাখা হতো। আজকে আমাদের স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তো আমাদের কি ভারতীয়করণ, জাতীয়করণের প্রয়াস নিয়েছে, আত্মনির্ভর ভারত। এই যে গভর্নর ভাষণ দিয়েছেন, সব মূল কথা এটা। এবং আমরা জানি এটা খুব ভালো, অনেক খবর রাখে, তবু আমি নিশ্চয়ই আমি এত খবর রাখি না, তবু আপনাকে বলছি, খুব আপনাদের প্রয়োজন লাগবে। কিছু কিছু দেশ ডিপ্লোমেসির মধ্যে ভারতকে বেকায়দা করানোর চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। নাম কি? নেম অফ দি অপারেশন রেজিম চেঞ্জ, অপারেশন রেজিম চেঞ্জ। এই ষড়যন্ত্রের মেন ব্যক্তিত্বকে জর্জ রোজ, কোথায়? আমেরিকাতে। আজকে আরো টিম আছে না, জনগণ মুখ্যমন্ত্রী 2 বছর আগে ওই গ্রুপের সাথে সাক্ষাৎ করেছিল। পরবর্তী সময় গোপনে আরেক ব্যক্তিত্ব, যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার প্রভাব দেখছেন, উনি ওই টিমের সাথে 2 জায়গায় উজবেকিস্তান এবং তুর্কিতে 2টা মিটিং করে আসে, হিউজ ফান্ড নিয়ে আসে, দেশ বরবাদ করল, প্রধানমন্ত্রী রাজনীতিকে খতম করে দাও। এই যে উন্নত ভারত, এই যাতে না হতে পারে এটা প্ল্যান করে এটা করছে। এবং এর সাথে রয়েছে বেশ কিছু, এবং আপনারা জানেন এই যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে একবার মিটিং করেছেন, এবং বেশ কিছু দেশ চাইনিজ বামপন্থীর এটার মধ্যে আছে। সংসদের আক্রমণের পিছনে রাহুল গান্ধীর সাথে যারা হেঁটেছেন এবং বামপন্থী শিখে আন্দোলন নেতারা আছে। বামপন্থী নেতা সূর্যকান্ত মিশ্র পুলিশ মেম্বার, উনি গর্ব করে বলছেন, বিক্ষুব্ধ দেশের জনগণ লড়ছে বামপন্থীরা। সূর্যকান্তের মধ্যে সংসদের শ্রমিককে নিয়ে তাণ্ডব চালানো বামপন্থীদের লড়াই। অর্থাৎ স্বীকার করতে বাধ্য হলেন এরা সকলেই ল্যাব ইকোসিস্টেমের প্রোডাক্ট। এবং সিপিএম বিরোধী যদি এই ধরনের ভূমিকা থাকে, এই মেন্টালিটি থাকে, তখন বোঝাই যাচ্ছে দেশের জন্য বাংলা কতটুকু বিপজ্জনক। এছাড়া দেশের কিন্তু বিরাট চক্রান্ত চলছে, খুব ইম্পর্টেন্ট স্যার, এটা আমি জানি না সবাই জানে কিনা। ষড়যন্ত্র হচ্ছে, লিঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, ছেলেকে অপারেশন করে মেয়ে করে দিচ্ছে, মেয়েকে ছেলেকে পরিণত করছে। এটা প্রকৃতির নিয়মকে উলঙ্ঘন করা হচ্ছে। এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার
নিয়ে যাচ্ছে। এরপরে আমাদের দেশের কালচার সংস্কৃতি ধ্বংস হচ্ছে। ছেলেমেয়েরা লিভিং টুগেদার, লিভিং রিলেশনশিপ, লাইফ টুগেদার এরকম চিন্তা করছে। এটা আমাদের দেশের কালচার নয়। স্যার, রাজ্যের 2টি আসন নির্বাচন হয়েছে, তাই পেয়েছে দলপুরা বর্ষণ কি দুঃখজনক অবস্থা। একদম ভালো আপনারা ভাইরা দেখেন দুটা সিটে কি করছে, কি হয়েছে আমাদের। আরেকটু তোমার প্রতিনিধি রয়েছে, তাদেরকে বলতে হবে আমার আইকাতে 3 জনের মধ্যে একজন আছে যেদিকে অপকার সাগর শুকিয়ে যায়। আর কতদিন চাওয়া কি আইকাছে আইকাছে মানুষকে বিভ্রান্ত করা। এবার তো পজিটিভ ভাবো। ব্যাঙ্গাপুরে এক সিপিএম কর্মী সিপিএম এর সবচেয়ে বড় নেতাকে জিজ্ঞেস করছে, ও কাহা সিলেটি ভাষায়, ও কাহা কতটা সিট পায় না? উত্তর বলছে 2 থেকে অতলা। কে কে তিনি আমরা বুঝেন। একটা দেহতত্ত্বের গান, বাউলরা গায়, আমি মাঝে মধ্যে শুনি। দেহতত্ত্বের গানে এক বাউল গাইছিল, বেশি ফাল পারিস না, বেশি ফাল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মায়ের খাবি চাইয়ে থাকবি কাঁদতে পারবি না। বেশি ফাল পারিস না, আমার মোবাইলে আছে, আমার দেখাই দেবো, আমরা এখানে ফরওয়ার্ড করবো। বেশি ফাল পারিস না, তুই পালার হারমোনিয়াম হারমোনিয়াম বাজাইছে করে গান বলে দে ওই রেজাল্ট পাওয়া যায়। বেশি ফল পারিস না, তুই পালাবার জায়গা পাবি না, মায়ের খাবি জায়গা থাকবি কাঁদতে পারবি না। বেশি ফল পারিস না, পালায়া কই যাইলে কঙ্গি সিপিয়া পালায়া কই যাইবা, পালাইতে গেলে ধর্মের মানুষ বাঁচতে পারবি না, সময় থাকতে শুধরা যাও নইলে বাঁচতে পারবি না। বেশি ফল পারিস না, সময় থাকতে শুধরা যাও। স্যার, ইন্ডিয়া চলছে নমুনা দেখি কে জানি বলছিল হিপোক্রেসি শব্দটা 31 অগাস্ট 1 সেপ্টেম্বর না একটু হয়েছে সিপিএম কি ফাইট কন্টেস্ট ডাউন কন্টেস্ট 5টা রাজ্যে 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা 9টা থেকেও কম পাইছে। তবু কত পাইছে? রাজস্থানের 37টা আসন, 6টি আসন, ছত্তিশগড়ের 2টা আসন, মধ্যপ্রদেশের 3টা আসন, তেলেঙ্গানার 4টা আসন। সিপিএম দল লড়ছিল, ভোটের ফলাফল এই 4টি রাজ্যে সিপিএম প্রাপ্ত ভোট 1% হয় নাই। 4টি রাজ্যে সিপিএম এককভাবে 26টা আসন প্রতিনিধিত্ব করে নির্বাচন শুরু হয়। মধ্যপ্রদেশের 3টি আসন প্রতিনিধিত্ব প্রাপ্ত ভোট কত লেখা রেখে 0.01%। তার নোটা কত পাইছে? 0.99%। ছত্তিশগড়ের 2টা আসনে প্রাপ্ত ভোট 0.04%। নোটা কত পাইছে? 1.27%। রাজস্থানে এখানে কন্ট্রিবিউশন নোটা 0.96%, 0.96%, 0.96%। তেলেঙ্গানা 4টি আসনে সিপিএম প্রাপ্ত ভোট 0.22%, নোটা পাইছে 0.70%। এই যে আইতাছে লোকসভা আইতাছে রাজ্যের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আমি তো বিধানসভা নির্বাচন আগে কইছিলাম ঢাক পরিষদে এই যে নির্বাচন আইতেছে নো দায়িত্ব আজকেও যে ধরনের কথা মহিলা বিল পাস করছে এটা নেগেটিভ কথা বলে, অথচ অপোজিশন লিডার সাজেশন দিয়ে বলছে স্টিল আই সাপোর্ট ইট। কি ডেঞ্জারাস ভাই তোমরা। আজকে এই কথা বুঝতে হবে। স্যার আমরা বলছি আমি মিটিং করছি, কোথায় মিটিংটা? 31 অগস্ট 1 সেপ্টেম্বর 2023 লিডার্স ক্রিয়েটেড জান হায়াত উজ্জ্বল মোমায় গেট হায়াত মিটিং করছে। ইন্ডিয়া তো সব করা গেছে, পুলিশ পার্টি সব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাবজেক্ট ম্যাটার কি? দারিদ্র্য দূরীকরণ। আর কি? আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এবার যে হোটেলে উঠছে গ্র্যান্ড হায়াত
তুমি মন্ত্রীও যেতেন, বহুত কঠিন, সেই প্লেসটা মানুষ দিত না। জলের বোতলের দাম কত? 345 টাকা প্লাস ট্যাক্স। চায়ের দাম কত? 550 টাকা প্লাস ট্যাক্স। সালাদ, ওই যে শশা মশা খাই আমরা, সালাদ এক প্লেট 1440 টাকা প্লাস ট্যাক্স। ডাল মাখনি 1560 টাকা প্লাস ট্যাক্স। সবজি 1325 টাকা প্লাস ট্যাক্স। রুটি একটা দাম এক পিস 400 টাকা প্লাস ট্যাক্স। রুম রেন্ট 16। এখানে অনেক কিছু পাবো। এটা চালচলন দেখছেন, আপনার নতুন প্রজন্ম উঠে আইছেন, উই আর হ্যাপি। কমিউনিস্ট ওই যে কথা বলছিলাম যে 50 শেষ দিকে এই কেন অত্যাচারটা আছে। যাই হোক, আপনাদের ক্যারেক্টার কি কোন জায়গা, এবং আমাদের দেশে আমাদের মাননীয় রাজ্যপাল যে ভাষণ বলেছেন, আমি মূল কথা আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ হন, নইলে ফল পাইস না। মায়ের কাছে ছায়া থাকে কান্দি, এটা মিলে গেলাম। 17-18 সালে আপনাদের গভর্নমেন্ট ছিল, রাজ্যের আয় ছিল বাৎসরিক আয় 1,440,000 টাকা। বর্তমানে তা বাড়িয়েছে কত? 1,59,419 টাকা পার ক্যাপিটা ইনকাম। 17-18 সালে টোটাল জিডিপি কত ছিল? 43,687 কোটি। বর্তমানে কত বাড়াইছে? দাঁড়িয়েছে 72,634 কোটি। রাজ্যের লোক কত? 41 লক্ষ। এই আপনার যে কথাটা একটু ভালো করে নোট করেন, 41 লক্ষ লোক। রাজ্যের ব্যাংকগুলিতে 55,54,717 ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর মধ্যে মানুষের টাকা জমা আছে 37,432 কোটি। প্রত্যেক টাকা মানুষ টাকা আছে, তা যদি ইনকাম ক্ষমতা না থাকে, টাকা পানি করতে এই যে সংখ্যাটা বললাম, 55,54,000 মানুষ টাকা রাখছে, অ্যাকাউন্ট আছে, সেখানে 37,432 কোটি। এর থেকে বোঝা যায় 5 বছরে রাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ কতটুকু হচ্ছে। স্যার, একদিকে এই প্রথম দেখছি, পাশাপাশি রাখতে আছে। অনেকে তো আমার বিপিএল কার্ডটা দিত, এটা কি মেইন টার্গেট? এই দলের মেইন টার্গেট এটা। বিপিএল এর থেকে উপরে উঠাইতে হবে। বিপিএল দিয়ে কি আর বলতে বলছি, কাজ করতে বলতে চাকরি, আর আমি বলতে বলতে ধরার লেগা দেশের লেগা আমি বলতে দরকার নেই। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আমাদের রাজ্যে 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চাল কিনতেছে। কত 4 বছর আরো 5 বছর। একদিকে ফ্রি চাল দিতেছে, আর কেউ চাল তো নিব। তুমি এটা কিনতে একদম 14,000 টাকা করে দাও দিয়া, এটাই বলে অন্তদয়, সর্বদয়। জানি করেন না সামান্য উজ্জ্বল 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি। চিন্তা করতে পারে প্রতি দেশ দিছে সারা ভারতবর্ষে 81 কোটি মানুষ। কাউন্ট মাঝে ভোট দিতে আমরা আজকে। এবং এছাড়া আপনি জানেন 1,08,994 পরিবার আছে যারা 35 কোটি টাকা চাল ফ্রি পায় প্রতি মাসে। আইএম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2,90,413। এবং আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা ভারতকে বিশ্ব শক্তি মান্য করে মোদীর প্রশংসায় চীন পত্রিকা সব সারেন্ডার করতেছে। ঘুরতে পাকিস্তান বলছে, এবার নাম কি প্রধানমন্ত্রী আছে যেটা পাকিস্তানের নওয়াজ শরীফ চায় না, 5 বছর জেলে মোদীকে চায়।
করে খুলে দিচ্ছে, উপায় না, 1 নম্বর জায়গা পিছিয়ে আমি দেখতাম না, আমি কিছু না কবি কইতাছে আজকে সেগুলি চিন্তা করে আজকে তারা পৃথিবীতে বিশ্বকে তো তারা দেখবো কয় না গেলে কড়া গ্রামে কড়া এই 5 বছর 5.5 বছরে 3,52,502 শহরে কড়া 82,132টা 5.5 বছরে কড়া টোটাল 4,34,634 জীবনে কেউ ভাবে না এবং এই ট্রাইবেল কড়া 1,51,404 ট্রাইবেল হাউস কড়া 2,57,000 মধ্যে 1,51,000 কিন্তু গম সেনশন কেন এই ঘর থাকলে ঘর বাইরে কেন এত কিছু দিয়া থাকে ঘর কষ্ট আছে কেন আমার মুখ্যমন্ত্রী তো দিল্লিতে বুঝাইছে যে দেখো মাঠটা করবো দিয়ে সিস্টেম আছে আমাদের রাজ্যে সরকার দিল্লিতে বুঝাতে পারছে যে মাঠটা করে টিনের ঘর থাকলে ঘর না পাকা ঘর লাগবে আজকে সেই টাকাটা বুঝেছে আজকে আমরা জানেন কটা টোটাল বাড়ি গ্রামে 7,46,313 কটা ঘর কটা বাড়িতে পানি জলের লাইন ক্লিয়ার 5,51,000 বাড়ি আগে কত পার্সেন্ট ছিল 3% মানে কটা বাড়িতে ছিল 24,500 বাড়িতে এখন কত 5,51,000 5.5% ভুল বোধ শ্যামল বাবু আসিবে ভাই ইয়ার লেগে আর তুমি খুশি তো তুই একটা বলে বলে যদি আয় না একটু আয় তো আজকে এই পানীয় জল আমরা বললে 100% পারছি 5.5% হয় না 74% সামথিং 74% কমপ্লিট ওই যে বলছি মানুষের চাকরি বলতে কি বুঝতো চাকরি না আরে কাল মানে চাকরি ও মাথার মধ্যে ঢুকাইছে কমিউনিস্টের ধান্দা এই সরকার ডক্টর মানিক সরকার কি করে সরকার সরকার বিকাশ কি আত্মনির্ভর স্বনির্ভর এই প্রকল্প আমাদের সময় শুরু হয়েছিল সেলফ হেল্প গ্রুপ আমরা কটা করছিলাম সেলফ হেল্প গ্রুপ 4,160টা আমরা করছি কত 47,208টা আমাদের সংখ্যা কত 39,941 আমরা কত 4,26,065 দিয়ে গ্রুপে বানাইছি আমরা কত টাকা দিয়েছি রিভলভিং ফান্ডে 4,25,00,000 আমরা কত দিয়েছি 44,55,00,000 কমিউনিটি ইনভেস্টমেন্ট আমরা কত দিয়েছি 27 কোটি আমরা দিয়েছি কত 561,61,00,000 ব্যাংকের লোন আমরা কত দিয়েছি 4,95,00,000 আমরা কত দিয়েছি এর মধ্যে 1,053 কোটি সেল নিজের পায়ে ফ্রি চাপা নিজের পায়ে দাঁড়া আত্মনির্ভর আজকে এই সংখ্যার মধ্যে আপনারা জানেন এই সংখ্যার মধ্যে লাখ কোটি হয়েছে এই যে 25 সংখ্যাটা টোটাল সংখ্যার মধ্যে এই যে 4,26,065 এর মধ্যে লাখ কোটি দিয়েছে 83,000 আপনার উত্তর ত্রিপুরা 6,840 লাখ কোটি দিয়েছে 9,6,330 লাখ কোটি দিদি ধলাই 9,160 লাখ কোটি দিদি খোয়াই কম হয়েছে 1,521 লাখ কোটি দিদি পশ্চিম ত্রিপুরা 14,048 লাখ কোটি দিদি সিপাহীজলা 5,901 লাখ কোটি দিদি গোমতী 14,068 লাখ কোটি দিদি সবচেয়ে বেশি দক্ষিণ ত্রিপুরা 24,821 লাখ কোটি দিদি যদি নাম লাগে আমার কয়ে পশ্চিমের মধ্যে আমি নামও দিয়ে দেবো ডিস্ট্রিক্ট ওয়াইজ এটাকে বলে ঘরে ঘরে
করে রোজগার, চাকরি চলবে কিন্তু রোজগার থাকতে হবে, ঘরে ঘরে রোজগার। যার সকালবেলা অফিস ন্যাশনাল হাইওয়ে, রাজ্যে 6টা দূষিত হাইওয়ের মধ্যে কত কিলোমিটার ঘোষণা করছে জানেননি? আগে থেকে দূষিত 923.31 কিলোমিটার। কত কমপ্লিট হয়েছে? 485.579 কিলোমিটার। আগে আগে কত কমপ্লিট ছিল জাতীয় সড়ক এত বছর ধরে? 99 কিলোমিটার। আমাদের সময় কত? 387 কিলোমিটার। 3.5 into 2 7 মিটার রাস্তা প্লাস পেজ শোল্ডার 10 মিটার। আরো কাজ চলছে, 387 কমপ্লিট, আরো কাজ চলছে 140 কিলোমিটার। নতুন করে টেন্ডার হয়েছে 153 কিলোমিটার, টিপিআর স্টেজে রয়েছে 142 কিলোমিটার। আরো 4টা রাস্তা, এগ্রিলি প্রিন্সিপাল 219 কিলোমিটার। শুধু না, এবং আজকে থেকে শুরু হয়েছে, তুমি খুললে নিশ্চয় জানো তুমি একটি 4 লেনের রাস্তারও আজকে 8 জানুয়ারি জানতে শুরু হয়েছে। এবং চম্পকনগর সাধুপাড়া থেকে খয়েরপুর 452 কোটি টাকা, এর মধ্যে রয়েছে বাইপাস রোড রানিং। এতদিন জাতীয় সড়ক হলো না কেন? শুধু 99 কিলোমিটার কেন? কি উত্তর আপনাদের কাছে? কি উত্তর? আজকে এই কথাটা চিন্তা করতে হবে। শুধু এটা 277 কিলোমিটার পিএমজিএসওয়াই কমপ্লিট, আরো 743 কিলোমিটার স্যাংশন অপেক্ষা রয়েছে। আজকে এই ব্যাপারটা বুঝুন। পিডব্লিউডি একদিকে জাতীয় সড়ক, আরেকদিকে পিএমজিএসওয়াই, আরেকটা পিডব্লিউডি রোড 1012 কিলোমিটার ওয়াইড স্ট্রেংথেনিং এগুলি করা হয়েছে। এবং এর মধ্যে নিউ একদম নতুন করছে 42 কিলোমিটার 0.5 বেকার লেখা থাকবে। পার্লামেন্টে রাজ্যসভায় 20 জুলাই এই দিনের মধ্যে 2023 আমরা কবেন এত বেকার, আমরা কবেন এত বেকার। মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, মিনিস্টার লেবার এন্ড এমপ্লয়মেন্ট, laid in the table of the Rajya Sabha. Start question number 15, 20 July 2023. প্রশ্ন করেছে শ্রী জোশ কে মনি এমপি, যে বেকারত্বের হার চিত্রটা সারা ভারতবর্ষে দেখো। ত্রিপুরা রাজ্য 18 আগে কত ছিল রেট ডেট, অহং কত জুলাই পর্যন্ত 3, এটা আরো কমছে। আমরা থেকে মাত্র 7টা স্টেট একটু বেটার পজিশন। এটা পার্লামেন্ট গর্ব মানে 7 লক্ষ 8 লক্ষ কইতে পাইলে শুধুমাত্র বর্তলা পার্টি বর্তলা তুলনা এরা কথা শুনলো না নয়। আমি ভালো লাগে তোমার পাশে শুনছি, এরা কিছু সব কিছু বাইরে করে বলতে না। এই জন্য আমি দেখছি অনিমেন্ট কোনো স্টাইল একটু করুন। আরে বাবা লাখ টাকা কথা আপনার সব বুঝা না বুঝা, আজকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে স্যার। এই জন্য বলছি বেকার আমরা শুধুমাত্র, আগে আমার এক সাংবাদিক বন্ধু একদিন বামুটিয়া এলাকায় বলছে, বাবা তোমার এখানে শব্দটা একটু শুনতে খারাপ লাগে স্যার, আজকের দিনে সরকার যত রকম সাহায্য করে, যদি আমি কেউ বেকার এর মতো আকাঙ্ক্ষ আত্মা শোনায় আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা আগে বলছি গ্রাম গরিব কৃষক, প্রধানমন্ত্রী বলছে আমার কাছে 4টা জাত, যুবক, মহিলা, কৃষক, গরিব। কৃষকদের আয় আপনাদের সময় 1500 কত ছিল? 6580।
20 কত 11,096 ডাবল হয়েছে 22 13,590 সাবজেক্ট আসে না। কৃষি বাজেটে কত টাকা ছিল সরকারিতে 330 কোটি, এখন কত 482 কোটি, 46 কোটি। জৈব চাষ আপনাদের সময় কত 2000 হেক্টর, আমার সময় কত 18,000 হেক্টর। জৈব চাষের সংখ্যা কত 2500 আমাদের সময়, আমরা সময় 7,333। অর্গানিক ক্লাস্টার আমরা করছি কত 132, আমরা করছি কত 941। আজকে এই জিনিসটা বুঝতে হবে। কৃষি যন্ত্রপাতি কজনে দিয়েছেন আপনারা 17 দিয়েছেন 17 কোটি 24 লক্ষ, আমরা 22 থেকে 30 কোটি 74 লক্ষ। এবং 13-17 5 বছরে কত দিয়েছেন 2,611 জন, আমরা দিছি 28,800 জনকে। আপনারা বলে যাবে করবেন, আমরা ওই যে ব্যাংক ফান্ড ফ্যাসিলিটি ব্যাংক তৈরি করে 9.5 লক্ষ টাকা আমরা তো সাহায্য করে দেব, যাতে আমরা রোজগার করে খাইতে পারি। আপনারা বলতে আপনাদের যদি কেউ থাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার ফার্ম মেশিনের ব্যাংক আপনাদের সঙ্গে পছন্দ করছে কতটা 8টা, আমরা কটা করছি 366 মানে 360 জন, 9.5 লক্ষ টাকা বেড়ে গেছে। কেবল করছি না, কাজে করাইতে আছে। তো বাজার উন্নয়নে আমি ধন্যবাদ দিই, আমার পাশে রয়েছে আমার প্রাক্তন কৃষিমন্ত্রী। 13-17 কত টাকা রাখছিল মার্কেট তৈরি করেছিল 20 কোটি 26 লক্ষ, আমরা কত টাকা করছি 174 কোটি 80 লক্ষ। শুনলে কান জ্বালাপালা হয়ে যাবো গা। আমি বেশি কৃষক বন্ধু কেন্দ্র কিচ্ছু করছেন না, কড়া করছেন 0 আর আমরা করছি 32টা। আজকে আপনারা বিমা করছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 23,454 সকালে করছিলেন, আমরা করছি 12,76,657 জন এবং বেনিফিটও প্রচুর লোক আছে। আজকে নতুন করে দেখছেন যে শস্যদের উপরে দ্রোণ দিব, দ্রোণ মহিলা দিয়ে কমলা দিয়ে গেছে কিল্লা, এই যে কমলা গাছ এমনি স্প্রে দিয়ে লাগে পড়ে, সেটি দ্রোণ দিয়া মহিলারা ঘরে বেরিয়া বাইরে দাঁড়াইয়া দ্রোণ দিয়া সব স্প্রে করে। এটার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং গতানুগতিক চাষ পদ্ধতি থেকে 1 হেক্টর ধান চাষে আগে 176 কেজি ইউরিয়া, এখন লাগে কি জানো খবর লইও, তুমি স্টাডি করো না করে দেন যায় 1.50 লিটার পকেটের মধ্যে লইয়া যাবে, গাড়ি করে দাম লাগবে না বস্তা হবে। এবং দাম কত, দাম হলো মাত্র 562 টাকা। আজকে সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এবং আমরা জায়গা যে জায়গা আছে রাখছে কৃষি জমি 24% মাত্র। কি করবো আমি এরা যদি এখানে রইব, তারপরেও পাঞ্জাব ফার্স্ট, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড অন্ধ্র, ফোর্থ তেলেঙ্গানা, ফিফথ ত্রিপুরা 3044 কেজি পার হেক্টরে প্রোডাকশন। আপনাদেরটা আপনাদের সময় কত ভিডিও রাখছি, তখন আমি আর বাড়াইতাম চাই রাখি। আমি তোমার হাতে পাতা রাখতে দেন না, বডি যাচ্ছে সরাই নিয়েছি, মানে সরাই নিয়েছি, মানে ওইটা আমি বেশি কমাই লেগেছি। এত বছর ধরে সরকার আছে, আমি বুঝলো আমার সেখান থেকে একসাথে জিবি হাসপাতাল, একসাথে 7টা সুপার স্পেশালিটি ভারতবর্ষে কোন জায়গায় করছে আমার দেখে চলে যা। এটা কি তোমরা এটা করছো ভাই করো, গুগল দিয়ে ভাই করে বই একসাথে সুপার স্পেশালিটি, একসাথে 7টা ডিপার্টমেন্ট খুলে আছে, ডিপার্টমেন্ট নট ইউনিট। একটা নার্সিং কলেজ আগে ছিল না, জীবিতে 11টা ভিন্ন সেখানে 38 পিজি আসন বৃদ্ধি হয়েছে। জিবি হসপিটাল ছিল না, লিনিয়ার এক্সেলেটার
পিইটি সিটি স্ক্যান ম্যামোগ্রাফি সিটি সিমুলেটর চালু হয়েছে এমবিবি কোর্সে এমবিবিএস কোর্সে 25টা আসন বৃদ্ধি হয়েছে ক্যান্সার হাসপাতাল আগে ছিল না অঙ্ক সার্জারি ডাক্তারবাবু তখন আমি সার্জারি নেওয়ার পরে মুশকিল আছে এটি হচ্ছে ক্যান্সার 1000 এলএমপি অক্সিজেন প্ল্যান্ট এত কিছু আসলে একটা অক্সিজেন প্ল্যান্ট করে দিতে পারেন না আইজিএম হাসপাতাল অক্সিজেন প্ল্যান্ট 1050 এলএমপি আইজিএম পিজি ডিপ্লোমা কোর্স আগে ছিল না আমি উত্তর করে দিয়েছি গাইনি চক্ষুবিদ্যা শিশু পারিবারিক মেডিসিন এবং 20 জন স্টুডেন্ট করতেছে 3টা সিএসসি কে মহকুমা হাসপাতাল একসাথে রাজধানী করতে পারতো না এবং ট্রাইবেল আছে কর্মুকে মহকুমা হাসপাতাল করছে গুমতি জেলা হাসপাতাল জমা কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে লেভেল 3 শান্তিবাজার লেভেল 3 দলাইতে লেভেল 3 বিনামূল্যে সিটি স্ক্যান পাইবে কোথায় শুধুমাত্র জীবিতে না গুমতি ডিস্ট্রিক্ট হসপিটাল ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল উনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং এই মধ্যে 2,96,000 রোগী উপকৃত হয়েছে খুব শীঘ্র আমরা খুশি হবেন মেলা করে এর মধ্যেই সিটি স্ক্যান পরিষেবা এলাকার হাসপাতালে চালু বিনামূল্যে জেলা হাসপাতালের মধ্যে ল্যাব পরিষেবা করার ব্যবস্থা করা হয়েছে জিবি ছাড়াও আইজিএম আছে কোয়াই ডিস্ট্রিক্ট আছে তেলেঙ্গানা আছে বিশালগড় আছে মেলাগড় আছে বহুত আমি সব বলে না সব কিছু সমস্ত আছে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা বিপিএল অন্তর্ভুক্তির জন্য এগুলিও করা হয়েছে 5 বছর 257 জনের বিপিএল ডাক্তার নিয়োগ হয়েছে আরো 226 জনের জন্য অলরেডি ফাইনাল ডিপার্টমেন্ট ক্লিয়ারিং দিয়ে দিয়েছে 33 জন ডাক্তার ছাত্রী নিয়োগ হয়েছে 172 জন স্পেশালিস্ট জন্য প্রস্তাব করানো হয়েছে 16 জন সুপারিশ আরো নিতে আছে 175 জন নিয়োগ শুধু অবাক দেওয়া বাকি আছে 200 জন ফার্মাসিস্ট নিয়োগ পরীক্ষা বাকি আছে এতটা কইতাম না বহুত হইছে রেগা নিয়ে কথা কি একটা দর্শকের প্রস্তাব আছে কি প্রাইভেট প্রাইভেটাইজেশন কত টাকা দিয়া হয়েছিল প্রথম মজুরি 60 টাকা এরপরে 71 এরপরে 100 এরপরে 108 করতে করতে আমাদের সমাজের জন্য 100 করতে এখন 236 এবং দেশের মধ্যে সেকেন্ড পজিশন আমি বলি না কিন্তু 150 দিনও কাজ হয়েছে আমার কাছে ডেপুটেশন হয়ে গেছিল শুনে শ্যামল বাবু আমার কাছে ডেপুটেশন হয়ে গেছিল কৃষি তাদের নাম কি না কৃষি নম্বরের নামটা কি না সারা কৃষক সব প্রতিনিধি গেছে এনারা কইয়া দিয়ে আমি কইছিলাম লজ্জাবাই বলি এটা কইছিলাম নি রতন বাবু এই পাট্টাধারীরা কোথাও কৃষক সম্মান নিধি পায় না ধারণাই নাই কোন জগৎটা আছে ওই পুরানো একটা বই এটাই বারবার ট্যাপ করে বাজিয়ে থাকছে তো আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আর আমাদের মধ্যে অনেকে বলবে আমি শুধু একটা কথাই বলবো প্রথম যে কথা দিয়ে আমি শুরু করছিলাম এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি অপোজিশন লিডার হেল্প করছে এবং ইয়ে তো ওরা তো লিডারকে আমি জানি না আমি অনুরোধ করব ওই যে যেটা দিয়ে আলোচনা করছি আমরা প্রধানমন্ত্রী যে উদ্ধৃতি দিয়ে গভর্নর ভাষণ দিয়েছিলেন যে আমরা একসাথে থাকবো আমরা একসাথে চলবো আমরা একসাথে ভাববো আমরা একসাথে সমস্যার সমাধান করবো এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যাবো আর আমরা যারা বিধানসভা আছি এই রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাবো আন্ডার দ্য লিডারশিপ অফ প্রফেসর ডক্টর মানিক শাহ আশা করি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুবা কিন্তু আমি আরো বলছি লোকসভায় আসন কিন্তু বাদ দিয়া দেবে থার্ড তো থাকতো না নোটার থেকে এখন আছে বিভ্রান্ত না ভোট দিতে পারে আগে দিতে পারে
যাই হোক, আমি অনুরোধ করব যেটা বলছিলাম, মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রতিজ্ঞাবদ্ধ আমরা একটি করে চেষ্টা করব। আমরা মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলছে, সবাইকে আমরা রেকর্ড করি এবং দেশের মধ্যে আমরা যদি এক নম্বর স্টেট দিতে পারি যে সেইখানে একমাত্র দলমত নির্বিশেষে একটা নতুন সরকার চলছে যারা স্বপ্ন একদিকে সৃষ্টি করতে পারে, নতুবা বেশি খাওয়া মানিস না মায়ের খাবি, চাকা থাকবি, কাঁদতে পারবি না। মানে বোঝা ওই যে ভারত মাতাকে জয় আনন্দ মঠের বইটা বেড়ে দিও আর অভিনন্দন ঠাকুরের ইতিহাস বুঝে নতুবা অপমান মানুষ তো সহ্য করতে না তাকে পাপু না মেনটেন করছেনি, এটা বুঝাইও ভারত মাতার অপমান। আজকে বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমোহন যে আজকে দেশের মাতৃশক্তির কথা বলছে এবং অবনীন্দ্র ঠাকুর আমাদের ভারত মাতা করছে, সেই ভারত মাতার বুকে লিয়া স্বদেশীরা আন্দোলন করছে। উনি তো ভারত মাতা কোন হ্যাঁ জানি, এটা করলে আগামী দিনে ঠিক হবে। সবাইকে আমি অনুরোধ করব আমরা এই স্বপ্ন নিয়ে এগোচ্ছি না, এই স্বপ্ন নিয়ে এগোচ্ছি আগামী দিনে আমরা যাতে সবাই সাথে সঙ্গে আমরা কমিটমেন্ট করছি, আমি ব্যক্তিগতভাবে কমিটমেন্ট করছি যারা অপোজিশন আছে আপনাদের যে সুসংগঠিত যদি সুষ্ঠু কোনো রকম যদি কোনো সাজেশন থাকে নিশ্চয়ই আমরা গ্রহণ করবো, তবে আপনাদের অ্যামেন্ডমেন্ট এগুলি মানতে পারলাম না, দুঃখিত। সবাইকে ধন্যবাদ। এই বইটা ডক্টর মানিক শাহ আমাদের দিয়েছে, এটা হইল জব কার্ড, রেশন কার্ড মানিক শাহ দিয়েছে এবং যা যা আছে সব মানিক শাহ আমাদের দিয়েছে, ব্যাংকের বই মানিক শাহ আমাদের দিয়েছে, আধার কার্ড মানিক শাহ আমাদের দিয়েছে। এবারে বয়স 42 হইতেছে, এবারে কি রাখা আমাদের 42 বছর হয়ে গেছে, 9.5 বছরে একটা রেশন কার্ড দিতে পারলো না এত বছর ধরে। কে লেগে দিতে পারবেন না, কে লেগে বলেন এটা চাইলে কাকেন্দ্র দেখুন 41, তাহলে 5 বছর আগে তার 35 ছিল, 6 বছর আগে কেন রেশন কার্ড হইল না? এটাও কি মানিক শাহ দিব? এটাও আগে দিব? কেন তার আধার কার্ড হইল না? কেন তার জব কার্ড হলো না? তারা কেন তার ব্যাংকের বই হলো না? আমাদের কাছে যখনই আসলো সাথে সাথে ব্যবস্থা করা হচ্ছে। কথা কইতে বুঝবিচ্ছা করছি বলে আমরা বলছি কর্মই মুক্তি হবে। শ্রীকৃষ্ণের কথা বারবার মনে রাখেন, শ্রীকৃষ্ণের কথা মনে না